তো আজকের যে সাহিত্যের ইতিহাসের ক্লাস আছে আজকে, তো এই সপ্তাহে আমাদের যে পাঠ্য সেটা হচ্ছে পরশুরাম আর প্রেমেন্দ্র মিত্র, এই দুজনের উপরে আলোচনা হবে আজকে। তো যারা উপস্থিত আছো তারা আশা করি এগুলো একটু দেখে এসেছো, তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালটাও আগে শেয়ার করা ছিল। তো আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপর আমরা এই বিষয়ের উপরে আমি আমার দিক থেকে কিছু আলোচনা করে দেবো যে কোন কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে পরশুরামের পরশুরামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। ওকে, গড্ডালিকা। আচ্ছা, গড্ডালিকা কত সালে প্রকাশিত হয় বলতে পারবে কেউ? কত সালে প্রকাশিত হয়? 24। ওকে, ভেরি গুড। কে বলতে পারবে তোমাদের আচ্ছা, একটু পরে জিজ্ঞেস করি। হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, এটা কত সালে প্রকাশিত হয় কেউ বলতে পারবে? হনুমানের স্বপ্ন কত সালে প্রকাশিত হয়? 1937। আচ্ছা, পরশুরামের লেখা গল্প গ্রন্থ কয়েকটার নাম একটু লেখো তো। পরশুরামের লেখা গল্প গ্রন্থ এগুলো কয়েকটা নাম একটু লেখো তো দেখি। একটা একটা লিখেই তুমি সেন্ড করতে পারো। আচ্ছা, গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, আনন্দীবাই, ভেরি গুড। গড্ডালিকা, কজ্জলি, ওকে। হনুমানের স্বপ্ন, ওকে। নীলতারা, ওকে, গুড। নতুনটা নীলতারা, চমৎ কুমারী, ওকে। কৃষ্ণকলি, আচ্ছা। উলট পুরাণ, ওকে। আচ্ছা আচ্ছা, আহ পরশুরামের প্রথম লেখা গল্প অ্যাকচুয়ালি কোনটা? প্রথম প্রকাশিত গল্প কোনটা? কোন গল্পটা প্রথম প্রকাশিত হয় পরশুরাম? গা মানুষ জাতির কথা। আচ্ছা, ধুস্তরি মায়া লিখেছে বোধহয়। ওকে। গল্প কল্প, আচ্ছা। সিদ্ধেশ্বরী লিমিটেড, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, ওকে। এটা কত সালে প্রকাশিত হয় কিছু জানো? বা কোথায় প্রকাশিত হয়? 1922। কোথায় প্রকাশিত হয়? 1329, ওকে। হ্যাঁ, 1329 মানে 1922-এর আশেপাশেই হবে, 22 বা 23। আচ্ছা, ভারতবর্ষ, ওকে। আচ্ছা, আহ তোমার কি বলে,
পরশুরামের লেখা কতগুলো বিখ্যাত গল্পের নাম বলতে পারবে? কয়েকটা বিখ্যাত গল্পের নাম। এক মিনিট, হ্যাঁ, তোমরা একটু লেখো, আমি একটা কল এসছে। ওকে, অনেকগুলো নামের মধ্যে তোমরা লিখে ফেলেছো। আচ্ছা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, বিরিঞ্চি বাবা, অলুট পুরাণ, হনুমানের স্বপ্ন, দস্তুরি মায়া, চিকিৎসা সংকট, ওকে, লম্বকর্ণ, ওকে, ভূষণ্ডির মাঠ, আচ্ছা, দক্ষিণ রায়, ওকে, মহেশ মহাযাত্রা, পরশ পাথর, জাবালি, লক্ষ্মীর বাহন, লম্বকর্ণ। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা কেউ মাইক্রোফোন অন করে পরশুরামের গল্পগ্রন্থগুলো আর তার রচনাকাল, মানে প্রকাশকাল, এরকম কয়েকটা বলতে পারবে? যদি থাকো হাত তোলো। রচনা এবং তার প্রকাশকাল, এটা কে বলতে পারবে? মাইক্রোফোন অন করে। ওকে, মনিকা বলো, বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গড্ডালিকা 1924, কজ্জলি 1927। হ্যালো। বল। হনুমানের স্বপ্ন 1937, গল্পকল্প 1950, কৃষ্ণকলি 1953, নীল তারা 1956। ওকে, ভেরি গুড। আচ্ছা, বোঝা গেল। ওকে, আর কেউ, আর কেউ কি বলতে পারবে? আচ্ছা, অরুণিমা বলো, অরুণিমা। 1957, চমৎকুমারী 1959। আচ্ছা, 1957 আনন্দীবাই বলছো? আর চমৎকুমারী 1959। চমৎকুমারী 1959। ওকে, আচ্ছা, ওকে। কেউ কি বলতে পারবে যে কোন গল্পগ্রন্থ থেকে কোন গল্পটা নেওয়া হয়েছে, এরকম কয়েকটা প্রধান গল্প সম্পর্কে কেউ বলতে পারবে? পূর্ণিমা, তুমি কি আগে হাত তুলেছিলে নাকি এই পরের প্রশ্নের ক্ষেত্রে হাত তুললে? এখন বলো তাহলে, তুমি যদি বলতে চাও। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, গড্ডালিকা, ভূষণ্ডির মাঠে, গড্ডালিকা, চিকিৎসা সংকট, গড্ডালিকা গল্পগ্রন্থ। ওকে, আর বিরিঞ্চি বাবা, কজ্জলি, কচি সংসদ, কজ্জলি, উলট পুরাণ, কজ্জলি গল্পগ্রন্থ। আর ওকে, মহেশের মহাযাত্রা, হনুমানের স্বপ্ন গল্পগ্রন্থ, প্রেমচক্র, হনুমানের স্বপ্ন গল্পগ্রন্থ। আর আচ্ছা, হচ্ছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। মামনি দাস, মামনি বলো। স্যার, লম্বকর্ণ ভূষণ্ডির মাঠ হচ্ছে সিদ্ধেশ্বরী লিমিটেডের, চিকিৎসা সংকটও ওর মধ্যে পড়ে। আর কজ্জলির মধ্যে স্যার বিরিঞ্চি বাবাটা নিয়ে একটু প্রবলেম আছে, ওটা কি সিদ্ধেশ্বরী লিমিটেডের মধ্যে না? স্যার এটা একটুখানি বলে দেবেন, বিরিঞ্চি বাবাটা। আর প্রথমত, সিদ্ধেশ্বরী লিমিটেড তো গল্প গ্রন্থের নাম নয়,
তাই নয় কি? ভেবে দেখো। হ্যাঁ, ওটা গড্ডালিকা হচ্ছে গল্প গ্রন্থ, তার মধ্যে হচ্ছে সিদ্ধেশ্বরী লিমিটেড, লম্বকর্ণ আর ভূষণ্ডির মাঠ। ওকে, বিরিঞ্চি বাবাটাও বোধহয় গড্ডালিকারই অন্তর্গত। স্যার এইটা বলে দেবেন একটু, বিরিঞ্চি বাবাটা কোনটার অন্তর্গত? আর হনুমানের স্বপ্নের মধ্যে গল্প। বেরেন্সি বাবা হচ্ছে আহ গড্ডালিকার পরের গল্পগ্রন্থে প্রকাশিত হয়। সেটা কি তাহলে কি ওই ভাবো, কদ- গড্ডালিকার পরের কদ- কোনটা? কদ- কজ্জলি, কজ্জলি, কজ্জলি। হ্যাঁ হ্যাঁ, কজ্জলি, হ্যাঁ তো। আর কজ্জলির অন্তর্গত জাবালিও আছে, দক্ষিণ রাও আমরা পাই। আর আপনার ওই হনুমানের স্বপ্নের মধ্যে আছে, হনুমানের স্বপ্ন গল্পটাই আছে একটা, মহেশের মহাযাত্রা যেটা, সেটা আছে। আর আম, প্রেম চক্র নামে একটা গল্প ছিল, ওটাও আই গেস ও, ওটাতেই ছিল স্যার। এটাই ঠিক আছে, স্যার, এই কটাই ওকে। মনে পড়ছে। হুম। চলো আমরা এবার একটু প্রেমেন্দ্র মিত্রের দিকে যাই। প্রেমেন্দ্র মিত্র থেকে স্বাভাবিকভাবেই অনেকটা বড় টপিক, মানে প্রচুর লেখা তো। প্রেমেন্দ্র মিত্রের ক্ষেত্রে উপন্যাস রয়েছে, তার পাশাপাশি এবার গল্পগ্রন্থও রয়েছে। তো আমরা সবটা মিলে করব। উপন্যাসে আহ সাল তারিখ যুক্ত উপন্যাসের সংখ্যা একটু কম রাখা হয়েছে, সেরকম গুরুত্বপূর্ণ নয় বলে। যাই হোক, প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস কোনটি? প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? আম, পাক, 1926। ওকে। প্রেমেন্দ্র মিত্রের আর দু একটা উপন্যাসের নাম? পাক হলো, আর কোন উপন্যাস? মিছিল, ভেরি গুড। কুয়াশা, ওকে। মিছিল, কুয়াশা, ভেরি গুড। উপনয়ন, সূর্য কাঁদলে সোনা হবে, তাই না? আগামীকাল, প্রতিশোধ, উন্নয়ন, মৃত্তিকা, অমলতাস, মৌসুমী, আহুতি। ওকে ওকে, অনেক নাম লিখেছো, ভেরি গুড। প্রেমেন্দ্র মিত্রের গল্প গ্রন্থের নাম কি দু একটা বলতে পারবে নাকি? গল্প গ্রন্থের নাম? আচ্ছা, তারপরে নাম এসেছিল বনশ্রী, সূর্য যেখানে নীল, আচ্ছা, পা বাড়ালেই রাস্তা, আচ্ছা, শুধু কেরানি, আচ্ছা, এবার শুধু কেরানি, গোপনচারিণী, মৃত্তিকা, আচ্ছা, বেনামি বন্দর, পঞ্চস্বর, মৃত্তিকা, মহানগর, স্টোভ, পঞ্চস্বর, আচ্ছা। ওকে, তার মানে কুড়িয়ে ছড়িয়ে, ভেরি গুড। পুতুল প্রতিমা, ওকে, বাহ, সুন্দর। অফুরন্ত, ওকে, ভেরি গুড। চলো আমি তাহলে এবার প্রেমেন্দ্র মিত্রের প্রথম কোন রচনাটা প্রকাশিত হয়? প্রথম প্রকাশিত রচনা কি? আচ্ছা, এদিকে কচিত কখনো, লেভেল ক্রসিং, মহানগর, পিঁপড়ে পুরাণ, ওকে, অফুরন্ত, আচ্ছা। প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত রচনা কোনটি? শুধু কেরানি, ওকে। এটা কোথায় প্রকাশিত হয়? শুধু কেরানিটা কোথায় প্রকাশিত হয়েছিল? প্রবাসীতে, ভেরি গুড। কবে প্রকাশিত হয়? ওকে, আচ্ছা আচ্ছা। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি তাহলে? পাক,
আর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটা? প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ শুধু কেরানি, পঞ্চস্বর। ওকে, দেখা যাক কি দাঁড়ায়, দেখা যাক। প্রেমেন্দ্র মিত্রের প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র, একটা নাম বলতে পারবে? প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র। ঘনাদা, ওকে, ভেরি গুড। আর আর কোন চরিত্র? পরাশর, ভেরি গুড, পরাশর। ওকে, পরাশর চরিত্রটা কোন পেশার সাথে যুক্ত? ওকে, মামা বাবু, ভেরি গুড। গোয়েন্দা, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার মাইক্রোফোন অন করে কথা বললে কে উত্তর দিতে পারবে প্রেমেন্দ্র মিত্রের অন্তত 5টা উপন্যাসের নাম বলতে হবে। কে বলতে পারবে? যদি সাল বলা যায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা, মনিকা আর অরুণিমা, চলো মনিকা বলো। মিছিল 1928, আগামীকাল 1930, কুয়াশা 1931, উপনয়ন 1933। ওকে, ভেরি গুড। অরুণিমা বলো। বাঁকা লেখা 1921, হুম, আগামীকাল 1930, আহুতি 1941, সূর্য কাঁপলে সোনা 1969। ওকে, মামনি দাস। স্যার পাঁক মামনি, আছে, পাঁকটা 1926, বাঁকা লেখাটা 1926ই পেয়েছি আমি, আর কুয়াশা 1930, আর উপনয়নের সালটা মনে নেই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। প্রেমেন্দ্র মিত্রের অন্তত 4টে গল্প গ্রন্থের নাম কে বলতে পারে? ফ্রেশ ভাবে হাত তোলো। আচ্ছা, এবার প্রিয়াঙ্কা হাত তুলেছে, দেখি প্রিয়াঙ্কার কাছ থেকে শুনি। অন্যরাও তোমরা হাত তুলো, আমি আগের গুলো হ্যান্ড রাইজিং গুলো কেটে দিয়েছি। ওকে, প্রিয়াঙ্কা বলো অন্তত 4টে, বেশি বলতে পারলে খুব ভালো। অষ্টপ্রহর, সামনে চড়াই, অরণ্যপথ, অঙ্ক মেলে না। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এবার মনিকা। স্যার শুধু কেরানি, গোপন চারিণী, সংক্রান্তি, বেনামি বন্ধ। শুধু কেরানি, গোপনচারিণী, বেনামি সংক্রান্ত, বন্দর, সংক্রান্তি। বেনামি বন্দর। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো, ঠিক আছে। মনিকা, এবার কে হাত তুললো? মামুনি নাকি? স্যার আমি বললাম তো। হ্যাঁ, মামুনি, মামুনি হাত তুলেছে, বলো। হ্যাঁ স্যার, মহানগর, নিশীথে, হয়তো, কুয়াশা, আর স্টোভ, আহ স্টোভ, মহানগর, কুয়াশা, চোর, তেমনি চোর ছিল, আর হয়তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলো। ওকে, আমরা তাহলে এবার জাস্ট আমাদের যে ইয়েটা আছে ওটা একটু শেয়ার করি এবং সেই সাথে কথা বলি। জাস্ট
জাস্ট আ মিনিট, কোথায় গেল? দেখো, আমাদের যে পরশুরাম থেকে যে তথ্য খুব বেশি নেই, অল্প কটা তথ্য, এবং আসলে ঘুরে ফিরে এর মধ্যে থেকেই আসবে। সেটা হচ্ছে এই হচ্ছে গল্প গ্রন্থগুলো, সংখ্যায় খুব বেশি নেই। পরশুরাম এবং রাজশেখর বসু নিজের নামে তিনি বেশ কিছু রচনা লিখেছেন, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসে রয়েছে পরশুরাম, তাই আমরা যেটা করব যে পরশুরামের ওপরই আমরা মূলত এটা করব। ওকে, আর তার পাশাপাশি রাজশেখর বসু নামে তিনি কি লিখেছেন সেটাও আমরা একটু মনে রাখতে পারি, পরীক্ষাতে যদি এরকম অ্যাডভার্স কোনো সিচুয়েশন হয় তো সেরকম দিতেও পারে। এখন দেখো, গল্প গ্রন্থগুলো যেগুলো পরশুরাম নামে লিখেছেন তার মধ্যে প্রথম হচ্ছে গড্ডলিকা 1924। আচ্ছা, কজ্জলি এটা তোমরা 27 বলছিলে, আমি তখন কথা বলিনি। আসলে গড্ডলিকা হচ্ছে, কজ্জলি হচ্ছে 28, ঠিক আছে? ওটা বাংলা আর ইংরেজি সালের হেরফেরে অ্যাকচুয়ালি 28 সালের শুরুর দিকটা হয়ে গেছে। ওকে, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প এটা 37, গল্পকল্প 50, দুস্তরী মায়া 52, কৃষ্ণকলি 53, নীলতারা 56, আনন্দীবাই 57, চমৎকুমারী 74। এর সব কটার সাল আমাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? কোনো সালই বাদ দেওয়া চলবে না। এই হচ্ছে বক্তব্য এখানকার। আচ্ছা, এরপরে জাস্ট এই তথ্যটা মনে রাখলেই হবে। প্রথম প্রকাশিত রচনা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, এটা গল্প, ভারতবর্ষ পত্রিকাতে প্রকাশিত হয়েছে 1329-এর মাঘ সংখ্যাতে। এর প্রত্যেকটা মানে এই ভারতবর্ষ পত্রিকা 1329 বঙ্গাব্দ মাঘ, এই সবটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটাই বক্তব্য। আচ্ছা, এইটা তোমরা যখন ইংরেজি করছো, মনে আছে একজন করেছিল 1922, মনে করে দেখো, একজন তোমরা 1922 করেছো। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটাতে একটু সমস্যা আছে। সমস্যা আছে মানে কি, একটু মাথায় মানে একটা সহজ সূত্র একটু মনে রাখবে যখনই করবে না কেন। সেটা হচ্ছে আমরা 25শে বৈশাখ জানি না, 25শে বৈশাখ বাদ দাও, 25শে বৈশাখটা দেখবে মে মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে হয় প্রতি বছর। এবার আমাদের পহেলা বৈশাখ মোটামুটি 14 এপ্রিলের আশেপাশে হয়, লক্ষ্য করে দেখবে। পহেলা বৈশাখ এটা 14 এপ্রিলের আশেপাশে হয়। তার মানে চৈত্র মাস, 1 চৈত্র, এটা হবে 15 তোমার কি বলে মার্চ, এখান থেকে শুরু হবে 1 চৈত্র। ওকে, এইবার চৈত্র মাসের আগে কি মাস পড়ে? ফাল্গুন। তাহলে ফাল্গুন মাসটা স্টার্ট হবে, লক্ষ্য করে দেখবে, 15ই ফেব্রুয়ারি, তাই না? এই দিন ফাল্গুন মাসটা স্টার্ট হয়। এবার ফাল্গুনের আগে কি মাস? মাঘ মাস। তাহলে মাঘ মাসটা স্টার্ট হবে, লক্ষ্য করে দেখবে, 15ই জানুয়ারি নাগাদ, ঠিক আছে? 15ই জানুয়ারি এই সময়টাতে মাঘ মাস শুরু হয়। ক্লিয়ার? তার মানে বিষয়টা হচ্ছে যখন মাঘ সংখ্যা, মাথায় রাখো, যখন মাঘ সংখ্যা, তার মানে সেটা 15ই জানুয়ারি বা তার পরে হবে। মাঘের 1 তারিখ মানে 15ই জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ মানে মাঘের আগের মাসের 15 তারিখ, তাই কি না?
জানুয়ারির 1 তারিখ মানে মাঘের আগের মাসের 15 তারিখ। মাঘের আগে কোন মাস পড়ে বলো তো? মাঘের আগে কোন মাস পড়ে? চট করে 1 সেকেন্ডে উত্তর কে দিতে পারে? এইগুলো যত তাড়াতাড়ি মাথায় মানে আসবে, তত তাড়াতাড়ি আমার পরীক্ষার মানে উত্তরটা ঠিক করার সম্ভাবনা বেশি হবে। পৌষ মাসের 15 মানে হচ্ছে 1 জানুয়ারি। তার মানে এইটা মাথায় গেঁথে রাখো যে 15ই পৌষ এটা হচ্ছে 1 জানুয়ারি শুরু হয়। তাহলে এই সময়টায় ব্যাপারটা কি দাঁড়ায়? 15ই পৌষ বঙ্গাব্দের ক্ষেত্রে আগের বছর, আগের বঙ্গাব্দ, তাই না? এর সঙ্গে 1 জানুয়ারি এটা পরের খ্রিস্টাব্দ। এইটা কি বুঝতে পারছো? 15ই পৌষ এর আগে মানে এর আগে মানে হচ্ছে ওই যে বছরটা চলছে সেই বঙ্গাব্দ, আর সেই সময়টাতেও খ্রিস্টাব্দ হয়ে যায় পরের বছর। তার মানে এই যে 1329-এর যদি বলে 1329 15 পৌষ, ঠিক এই দিনটায় 1922 সালের 1 জানুয়ারি। মানে এটা 1-2 দিন হেরফের হতে পারে ক্যালেন্ডারের ওয়াইজ, আমরা একটা মোটা দাগে ব্যাপারটা বোঝার জন্য বলছি। ক্লিয়ার? এই যে 1929 থেকে সরি এটা 1300 হবে, 1329 থেকে 1922 আমরা নরমালি আর এই প্রথম দিকটা ধরি না, আমাদের ওই হিসাবটা এইভাবে করলেও হয়ে যায়। সেটা হচ্ছে 29 হলে এটা 22 হবে, মোটামুটি 7 বছরের একটা গ্যাপ আমাদের এখানে থাকে। তো এই হিসাবটা আমরা মেলাই হচ্ছে যখন নাকি 15ই পৌষের আগে হয়, তখন থেকে এটা মেলানো যায়। 1 বৈশাখ থেকে 15ই পৌষ পর্যন্ত এই 22 আর 29 মিলে যাবে। কিন্তু 1 বৈশাখের সরি 1 বৈশাখের আগে মানে এই 15ই পৌষ থেকে 1 বৈশাখ পর্যন্ত এই সময়টাতে বাংলা বঙ্গাব্দ আর ইংরেজি খ্রিস্টাব্দ আর মিলবে না। কারণ 16ই পৌষ মানে হচ্ছে বঙ্গাব্দ 1329, কিন্তু খ্রিস্টাব্দ 1923 হয়ে যাবে 2 জানুয়ারি। তার মানে এই জানুয়ারি থেকে আমার এই যে তোমার কি বলে 14ই এপ্রিল এই পর্যন্ত বঙ্গাব্দের তুলনায় খ্রিস্টাব্দ 1 বছর কম হবে, মানে 22 1 বছর বেশি হবে, মানে 22-এর জায়গায় 23 হতে থাকবে। আবার 14ই এপ্রিলের পর থেকে আবার ওইটা কন্টিনিউ হবে, বাংলাতেও তখন 1 বছর বেশি, 29-এর জায়গায় 30, আবার খ্রিস্টাব্দের জায়গাতেও 22-এর জায়গায় 23 হবে। এইটা সব সময় মাথায় রাখবে। সুতরাং যখনই তুমি দেখবে পৌষ সংখ্যা, তখন স্পষ্ট করে বোঝা যাবে না যে এটা জানুয়ারি মানে এটা 22 না 23। তখন আমরা একটা রাফ হিসাব করে নেব যে 29 হলে 22ই হবে বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ। এটা পৌষ মাসটায়, কারণ পৌষ মাসের ধরো এখানে যদি লেখা থাকতো ভারতবর্ষ 1329 পৌষ, তাহলে তখন আমরা তো বুঝতে পারতাম না যে পৌষের 15 তারিখের আগে নাকি পরে। পৌষের 15 তারিখের আগে হলে উত্তরটা হবে 22 খ্রিস্টাব্দ, 15ই পৌষের পরে হলে উত্তরটা হবে 1923। কিন্তু আমরা যেহেতু পৌষের কত তারিখ দেওয়া নেই, তাই আমরা একটা মোটা দাগে এটা 1329 মানে 1922 এইভাবেই ধরে নেব। কিন্তু যখন মাঘ বলবে, মাঘ ফাল্গুন চৈত্র, ওকে, যখন এই ইয়েগুলো বলবে মাঘ ফাল্গুন চৈত্র, তখন আমি কিন্তু অবশ্যই পরের বছরটাকে হিসাব করব, মানে 22 হওয়ার কথা সেটাকে 23 বানাবো। এইটা মাথায় রাখবেন। ক্লিয়ার? এই জন্য আমাদের এখানে 28, এটা 27 নয় 28 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এটা মনে রাখবো। তাহলে আমরা এবার আসি এইখানে। প্রিয়াঙ্কা, তুমি এখনো বুঝতে পারোনি? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে।
এই কটা আমি রেখেছিলাম জাস্ট গড্ডালিকা থেকে সিদ্ধেশ্বরী লিমিটেড, চিকিৎসা সংকট, মহাবিদ্যা, লম্বকর্ণ, ভূষণ্ডির মাঠে, কজ্জলি থেকে বিরিঞ্চি বাবা, জাবালি, কচি সংসদ আর উলট পুরাণ। ঠিক আছে, এই কটা আমি আর রাখিনি, তার কারণ এর বেশিরভাগই হচ্ছে নিজের নিজের নাম গল্প। হনুমানের স্বপ্ন গল্প, বুঝতেই পারছি এটা ওই নামেই গল্প গ্রন্থ রয়েছে। কৃষ্ণকলি ওই নামেই আছে। দুস্তরিমা, নীল তারা, আনন্দীবাই, চমৎকারী, সবকটা দেখবে ওই স্ব স্ব নামেই গল্প গ্রন্থের নাম। এই জন্য এখানে আলাদা করে আমি আর গল্প গ্রন্থের নাম দিইনি, তবে উল্লেখযোগ্য গল্পের নাম দিয়েছি। এরকম এখান থেকে দিয়ে দেবে এরকম যে এইটা কার লেখা, এক, অথবা এই দুই গ্রুপের মধ্যে থেকে দিতে পারে যে এইটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর কিছু নয়। প্রবন্ধ গ্রন্থ, যদিও এটা আমাদের সিলেবাসের অংশ নয় কারণ কথা সাহিত্যের মধ্যে দেওয়া হয়েছে, তবু এই নামগুলো একবার দেখে নেবে। অনুবাদ গ্রন্থ, এটাও আমাদের সিলেবাসের বাইরে, তবু একবার দেখে নেবে যেহেতু তার লেখা। আচ্ছা, অভিধান চলন্তিকা আমরা জানি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন কৃষ্ণকলি ইত্যাদি গল্প থেকে, সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন আনন্দীবাই ইত্যাদি গল্পের জন্য। গল্পের মূল রস সবসময় হাস্যরস আর কৌতুক রস ছিল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন সুবুদ্ধি বিলাস। এই জাস্ট তথ্যটা একটুখানি মনে রাখবে, এর বাইরে আর কিছু নেই। আমার যতদূর ধারণা যে এই তথ্যগুলোর জন্য পড়লে আগামী যে এক্সামটা আমরা পাবো সেখানে যথেষ্ট হবে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা, সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ওকে, প্রেমেন্দ্র মিত্র থেকে তোমরা কথা বলেছিলে। এখানে আমি যেটা দিয়েছি সেটাতে তথ্য মোটামুটি, সাল তারিখে একটু অসুবিধা কারণ প্রচুর পরিমাণে লেখা তো এদের, তো আমি চাইনি অনেক বেশি দিতে, মুখস্থ হতে চায় না। এই কারণ পাক এটা 1926-এ প্রকাশিত হয়। ওকে, যদি তোমরা বলছিলে, কিন্তু এটা মাথায় রাখবে যে যদি বলে প্রথম উপন্যাস, কথা সাহিত্য মানে উপন্যাস আর ছোট গল্প আছে, তো পাক এটাই তার প্রথম উপন্যাস, এইভাবে উত্তরটা করবে। আচ্ছা, এরপরে রয়েছে তোমার মিছিল, আগামীকাল, কুয়াশা, উপনয়ন আর সূর্য কাঁদলে সোনা, এটা হচ্ছে শেষ। ওকে, এবার এই কটাই শুধু আমরা সাল মুখস্থ করতে বলেছি, এর বাইরে করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আসলে এর মধ্যে থেকেই তোমরা দেখবে কোনো না কোনো ভাবে পেয়ে যাবে। আচ্ছা, এই যে এত বড় একটা লিস্ট, এইগুলো হচ্ছে সব তার উপন্যাসের নাম। ঠিক আছে, এই যে উপন্যাসগুলো, এইগুলোর নামটা একটু তোমাদের পড়ে রাখতে হবে। এইটা যদি খুব বাজে সিচুয়েশন হয় তখন এই নামগুলো দিয়ে দেবে, যে ছায়া তোরণ বা পা বাড়ালেই রাস্তা, হৃদয় দিয়ে গড়া, প্রতিশোধ সমাধান ইত্যাদি ইত্যাদি, এর সবই ইম্পর্টেন্ট। মানে যদি নাকি মনে করে যে একটু টাফ কোশ্চেন করি তখনই এই অপশন গুলো থেকে দেবে, আদারওয়াইজ দেবে না। এইগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে দেওয়ার কথা, এই প্রথম এই পার্টের মধ্যে থেকে। ঠিক আছে, এই পার্টের মধ্যে থেকে। কিন্তু তারপরও যদি সেরকম বাজে সিচুয়েশন হয় তখন এইগুলোর মধ্যে থেকে দিয়ে দিতে পারে যে এটা কার লেখা। এগুলো থেকে সাল আসবে না আমার যতদূর মনে হয়। তো তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে সাল কিছু দেবে না, জাস্ট এই বইগুলোর নাম যে এটা কার লেখা এই জাতীয় দিতে পারে, আর কোন জাতীয় মানে উপন্যাস নাকি গল্প গ্রন্থ, তো এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। ওকে, ছোট গল্প সংকলনেও এখানে দেখবে 6টা গল্প গ্রন্থের শুধু সাল তারিখ দেওয়া রয়েছে। পঞ্চস্বর 1929, আচ্ছা মৃত্তিকা 1935, বেনামি বন্দর 1930, মহানগর 1937, পুতুল ও প্রতিমা 32, কুড়িয়ে ছাড়িয়ে 46। জাস্ট এই কটা, অবশ্যই এই কটার সাল পড়ে ফেলবে, অবশ্যই পড়বে। ঠিক আছে, আর এই যেগুলো এগুলো হচ্ছে গল্প গ্রন্থ, এর সাল দেওয়া নেই, জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে যে এটা তারই লেখা, ওই উপন্যাসের সেকেন্ড লিস্টের মতো। সন্ধ্যা পরশুরামের, না পরশুরামের কোনো উপন্যাস নেই। আচ্ছা,
আর কিশোর সাহিত্য তিনি কিছু লিখেছিলেন। তো এই যে লিস্ট, এই লিস্টটাকে একটু দেখে নেবে, এখান থেকে সাধারণত প্রশ্ন আসার কথা নয়, তবু একবার চোখ বুলিয়ে রাখবে অ্যাটলিস্ট, যে মানে যখনই সময় পাবে একবার একটু চোখ বোলাবে, তা না হলে গুলিয়ে যাবে যে কার কোনটা। ইভেন প্রেমেন্দ্রর মধ্যেই গুলিয়ে যেতে পারে যেটা গল্প গ্রন্থ না উপন্যাস নাকি ছোটদের জন্য লেখা। তো এই হচ্ছে ব্যাপার, একটু মাঝে মাঝেই এইগুলোর ওপরে চোখ বোলাবে। কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্টটা ছোট গল্পের এই সাল সহ যে রচনা লিস্টটা, আর উপন্যাসের ক্ষেত্রে এই লিস্টটা। এরপরে কিছু এক্সট্রা তথ্য, গোয়েন্দা কাহিনী, এই নামগুলো একটু দেখে রাখবে। ওকে, উল্লেখযোগ্য গল্প, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? এইটার সব কটা ভালো করে পড়ে রাখবে। কি কি গল্প আছে তার খুব গুরুত্বপূর্ণ: কেরানি, শুধু কেরানি আর কি, পুন্নাম, সাগর সঙ্গম, তেলে না পোতা আবিষ্কার, মহানগর, স্টোভ, সাপ, বিকৃত ক্ষুধার ফাঁদে, মোট 12, সংসার সীমান্তে, হয়তো, ভবিষ্যতের ভার, চিরদিনের ইতিহাস, মৃত্তিকা, এক অমানুষিক আত্মহত্যা, রবিনসন ক্রুসো মেয়ে ছিলেন মশা। ওকে, তো এর কোনোটাই বাদ দিও না, সবটাই ভালো করে পড়ো। মশা গল্পটা এক্সট্রা এখানে অ্যাড করা হয়েছে এই কারণে, সেটা হচ্ছে এখানেই আমরা গণাদাকে দেখতে পাচ্ছি। তো একটু ভালো করে পড়ে রাখবে এইগুলো, বেশি বেশি করে এইটা মুখস্থ করবে যে এই গল্পটা কার লেখা। ওকে, এবার এখানে অন্যান্য কিছু তথ্য আছে, এই তথ্যগুলোও ইম্পর্টেন্ট। কল্লোল গোষ্ঠীর লেখক, শুরুটা করেছিলেন প্রবাসীতে, পরে কালিকলম পত্রিকার সাথে যুক্ত হন। ওকে, এই হচ্ছে বিষয়। আর কল্লোলে নিয়মিত লেখক ছিলেন। আচ্ছা, কল্লোল গোষ্ঠীতে মানে ওই সময়টাতে অ্যাকচুয়ালি হয় কি, এর ঠিক আগেই এসেছে সবুজ পত্র, সবুজ পত্রের পরে এসেছিল কল্লোল, এবং কল্লোলেরই একটা পরের পার্ট হচ্ছে কালিকলম। ওকে, এদের পরে পরিচয় গোষ্ঠী আসে, তারপরে আরো পরে পরে আমরা দেখতে পাই যে 50-এর দশকে এসে কৃত্তিবাস গোষ্ঠী আসে। তো এই যে কল্লোল গোষ্ঠীর লেখক হিসাবে প্রেমেন্দ্র মিত্র ভীষণভাবে সমাদৃত ছিলেন। তো এই পয়েন্টগুলোই করবে যে উনি বেশি লিখেছেন প্রবাসীতে, কালিকলমে। ওকে, আচ্ছা, প্রথম প্রকাশিত রচনা শুধু কেরানি গল্প, এটা প্রবাসীতে প্রকাশিত হয়েছে 1930-এর চৈত্র, 1330-এর চৈত্র সংখ্যায়, মানে 1924-এ। এটাও তাই, 1330-এর চৈত্র মানে 1924-এর মোটামুটি ভাবে মার্চ এপ্রিল হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। প্রথম উপন্যাস পাঁক 1926-এ প্রকাশিত হয়েছে। আচ্ছা, সংহতি, বিজলি ও কালিকলম পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত, 3টে পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, একটা পার্টিকুলার পত্রিকাতে নয়, পুরোটা প্রকাশিত হয়নি একটাতে। প্রথম গল্পগ্রন্থ পঞ্চস্বর। ওকে, আচ্ছা, তোমাদের যদি কারোর অন্য কিছু জানা থাকে তারা আরেকবার একটু ভাববে, বা প্রয়োজনে তোমরা গ্রুপে জানাবে, সেখানেও ডিসকাস করা যাবে এটা নিয়ে। ওকে, আচ্ছা, গুরুত্বপূর্ণ চরিত্র কালাচাঁদ পাক উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি, এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি VVI লিখে দিই। ঘনাদা মামাবাবু চরিত্রের স্রষ্টা, আর গোয়েন্দা চরিত্র হচ্ছে পরাশর বর্মা। রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, আর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সাগর থেকে ফেরা, যদিও এটা কাব্যগ্রন্থ, তবু আমরা এখানে যেহেতু পুরস্কার পেয়েছেন তাই বলা হলো, আর কিছু না। ওকে, তথ্যটা আসার কথা না, তবু যেহেতু তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, তাই এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। এই যে তথ্যগুলো জাস্ট এগুলোই উপন্যাসের লিস্ট, বিশেষ করে যেগুলো সাল সহ যে লিস্টটা, গল্পগ্রন্থের ক্ষেত্রে শুধু সাল সহ যে লিস্টটা, এবং তার সঙ্গে এই গল্পের তালিকা, আমরা যেটা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য গল্প, এই তালিকাটা, এবং তারপরে এই অন্যান্য তথ্যে এখানে যে তথ্যগুলো আছে এইগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলো। এর মধ্যে থেকেই 90% কোশ্চেন এসে যাবে। যদি একান্ত সিচুয়েশনটা খারাপ হয়, তখন ওর বাকি যে অংশগুলো সেখান থেকে আসার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মোটের ওপর এই দুটোর ওপরে আলোচনা, ঠিক আছে? এর বাইরে আর কিছু আপাতত গুরুত্বপূর্ণ বলে মনে করছি না।
পরে তোমাদের যখন রিভিশন হবে, ধরো আর তো কিছু সপ্তাহ আছে, সম্ভবত আর 2 মাস 2.5 মাস মতো আছে। এরপরে যদি আমাদের বিজ্ঞপ্তিটা বেরোতে একটু দেরি হয়, তাহলে তখন আমরা রিভাইজ করব আবার। সেই সময়টাতে এটার উপরে ফার্দার কিছু তথ্য আমরা অ্যাড করব, ঠিক আছে? আপাতত এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট বলে মনে করছি, ঠিক আছে? কারোর কি কোনো কনফিউশন বা কোনো বক্তব্য? ওকে, ঠিক আছে। তাহলে ভালো থেকো সবাই। তোমাদের এক্সামের কোশ্চেনটা আপলোড করতে একটু দেরি হলো, তো অলরেডি পরীক্ষা দিতে পারা যাচ্ছে। তোমরা পরীক্ষা দিও, একটু সময় রাখা হয়েছে, ওই কিছুজন বলেছিল একটু সময় দিতে। তো পরীক্ষাটা দিও। ওকে, আমি চেক করব তোমাদের পরীক্ষার নম্বরটা। সবাই ভালো থেকো। শুভরাত্রি সবাইকে।